আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হায়ার ম্যাথের অর্থাৎ উচ্চতর গণিতের প্রথম পত্রের 4.1 অর্থাৎ বৃত্ত সংক্রান্ত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি এবং বিগততে আমরা 10টি ক্লাস নিয়ে ফেলেছি। আজ আমরা 11তম ক্লাসে হাজির হয়েছি। তো যারা আজকে নতুন এই ভিডিওটি বা আমাদের এই ক্লাসটি করছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে এই 10টি ক্লাস, বিগত 10টি ক্লাস প্লেলিস্টে একদম সিকোয়েন্স অনুযায়ী সাজানো রয়েছে, সেগুলো আগে দেখার জন্যে। আর যারা আগের ক্লাসগুলো করেছেন তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। তো চলুন আমরা আজকের 11তম লেকচার শুরু করি। আমরা বিগততে আমরা বিভিন্ন বৃত্তের কিছু বেসিক ধারণা নিয়ে কাজ করেছি এবং এর পরবর্তীতে বিভিন্ন রকম শর্তের সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়ের মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যা আমরা সমাধান করছিলাম। তারই ধারাবাহিকতায় আজও আমরা এখানে একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে দেখি আজকের গাণিতিক সমস্যাটি কি। এখানে দেওয়া আছে ½ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 বিন্দুগামী, মানে এটি হলো বৃত্তের ব্যাসার্ধ। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 বিন্দুগামী। বলুন তো প্রিয় শিক্ষার্থীরা, 1 বিন্দুগামী বলতে আমরা এটাই বুঝতেছি যে বৃত্তটির যে সমীকরণটি, সেই সমীকরণকে অবশ্যই 1 বিন্দু দ্বারা আমরা কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। ওকে, এবং এর কেন্দ্র কি? এর কেন্দ্রটি আবার y = 3x - 7 এত রেখায় অবস্থিত। তাহলে এখান থেকেও একটা বিষয় পেয়ে যাচ্ছি যে বৃত্তের যে কেন্দ্রটা, সেই কেন্দ্র যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে সেই বৃত্তের কেন্দ্র দ্বারা এই রেখাকেও কি করা যাবে, সিদ্ধ করা যাবে। সর্বশেষে আমাদের বলেছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ যেটা নিয়ে আমরা সাধারণত বিগত থেকে কাজগুলো করে আসছি। তাহলে চলুন আমরা শুরুতেই যে বিষয়টি করব, সলিউশনের আমাদের শুরুতেই সলিউশন সমাধানের শুরুতে আমরা একটি কাজ করি। মনে করি বৃত্তের সমীকরণ, মনে করি বৃত্তটির সমীকরণ বা নির্ণয় বৃত্তটির সমীকরণ, যে যেটাই বলি না কেন সমস্যা নেই। ওকে, মনে করি বৃত্তটির সমীকরণ, বা আমরা ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ ধরি x² + y² + 2gx + 2fy + c = 0। এটি হলো যে কোনো একটি বৃত্তের সমীকরণ, অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা ধরে নিলাম x² + y² + 2gx + 2fy + c। এটা কিন্তু আমরা জানি একটি বৃত্তের আদর্শ সমীকরণ, বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা এটা শিখেছি। তো যদি বৃত্তের সমীকরণ এখানে হয়, যার কেন্দ্র কি হবে একটু বলুন তো, যার কেন্দ্র। ওকে, তাহলে কেন্দ্রটা অবশ্যই কি, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেতে হলে x এর যে কোএফিসিয়েন্ট সেটিকে আমরা কি করব, -2 দ্বারা ভাগ করব। জানা আছে, মানে x এর সহগকে -2, অর্থাৎ যারা বিগত ক্লাস করেছি একদম ইজি, মাইনাস দিয়ে এবং -f হবে বৃত্তের কেন্দ্র। এবং ব্যাসার্ধ কি হবে, বলুন বলুন, ব্যাসার্ধ কেন্দ্র তো এটা, ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ হবে √g² + f² - c। এটিও আমাদের বিগত আলোচনার একটি সূত্র, যে বৃত্তের ব্যাসার্ধ √g² + f² - c। কিন্তু একটু লক্ষ্য করার একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, যে এটি তো ব্যাসার্ধ এবং সেই ব্যাসার্ধটা কি বলে দিয়েছে, ½ √10। তাহলে কি আমরা লিখতে পারি না এই ব্যাসার্ধ ½ √10? এটাকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, যে এই ব্যাসার্ধের সূত্র হলো √g² + f² - c তাহলে কি আমাদের দেওয়াই আছে ব্যাসার্ধ কত, ½ √10। তাহলে এখন এটিকে যদি আমরা উভয় পক্ষে
যদি একটু বর্গ করে ফেলি, স্কোয়ার করি, বর্গ করি, তাহলে কি দাঁড়াবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু, এদিকেও যখন বর্গ করব তখন বর্গ করলে যে বিষয়টা দাঁড়াবে 2 এর উপর এটা হয়ে যাবে 4, আর 10কে বর্গ, রুট ওভার 10কে বর্গ করলে শুধু 10 হবে। এটা কি বুঝি আমরা? অবশ্যই বুঝি। তো আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে এটাকে আর একটু কাজ করলে করা যায়, রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু, এটা কাটাকুটি করলে একটু কমে যায় 5/2। ওকে, আমরা কিছুই করিনি, আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ অনুসারে যে সকল মান যা ভ্যালু দেওয়া ছিল সেটাকে একটু সজ্জিত করেছি, আর কিছু না। ওকে, এখন বৃত্তের সমীকরণ তো এটা। ওকে, বৃত্তের সমীকরণটাকে একটি সমীকরণ দিই, 1 নং দিই। এখন এই বৃত্তের সমীকরণটা কিন্তু 1 1 বিন্দুগামী, তাহলে বৃত্তের ইকুয়েশনকে আমরা 1 1 বিন্দু দ্বারা কী করতে পারবো? সিদ্ধ করতে পারবো। ওকে, তাহলে সেই কথাটিও একটু লিখে ফেলি। হ্যাঁ, একটু লিখে ফেলি। যেহেতু বৃত্তটি 1 1 বিন্দুগামী, 1 1 বিন্দুগামী, এগুলো নিজস্ব ভাষা, চাইলেই আপনারা নিজের মতো করে লিখতে পারেন। যেহেতু 1 নং বৃত্তটি 1 1 বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা আমরা কি করব? সিদ্ধ করে পাই, কথাটা আমরা লিখতে পারি, যেহেতু এত বিন্দুগামী হওয়ায় সিদ্ধ করে পাই। আর আমি কিছু লিখছি না। ওকে, তাহলে বিন্দুগামী হয়, তাহলে আমরা সিদ্ধ করে ফেলি সরাসরি। সিদ্ধ করার নিয়ম তাহলে কি? এক্স এর জায়গায় আমরা বসাবো 1, অর্থাৎ ভুজের মান, কোটি হলো ওয়াই, তার পরিবর্তে বসাবো 1। তাহলে এখানে যদি এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে 1 এবং 1 যদি ব্যবহার করি, তাহলে আমাদের বিষয়টি কি দাঁড়াবে? 1 স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় ব্যবহার করব 1 স্কোয়ার, 2gx, এক্স এর জায়গায় যদি 1 ব্যবহার করি তাহলে এখানে থাকবে অ্যাকচুয়ালি 2g1, 2f, ওয়াইয়ের জায়গায় 1 ব্যবহার করলাম, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো একটু ক্যালকুলেট যদি আমরা একটু ভালো করে করি এই বিষয়টাকে একদম খুবই ভালোভাবে, তাহলে 1 স্কোয়ার 1, এটা 1 স্কোয়ার 1 মানে এটি হবে 2, তাহলে আমরা রাখলাম 2, প্লাস এখানে থাকবে শুধু 2g, এখানে থাকবে শুধু 2f, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ওকে, তো আমরা এই বিষয়গুলো কাজ করি, এখনো কাজ করিনি। এই ইকুয়েশনটাকে আমরা 2 নং ইকুয়েশন দেই, এটাকে আমরা 3 নং ইকুয়েশন দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কি বলুন তো? আমাদের উদ্দেশ্য বৃত্তের সমীকরণ নির্ণয় করা। ওকে, আর বৃত্তের সমীকরণে আমাদের এখন আননোন বিষয়, মানে আমরা যেটা জানি না, সেটি হলো জি, এফ এবং সি, এই 3টি বিষয়ের মান আমরা জানি না। তাহলে আমাদের এখন ফার্স্ট অফ অল বের করতে হবে জি, এফ, সি, এই সকল মান বের করতে হবে, সেটাই আমরা মূলত এখন চেষ্টা করছি। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো হয়ে গেল। এখন আরেকটা বিষয় দেখুন, বৃত্তের কেন্দ্রটি কিন্তু এখানে বলে দেওয়া আছে। বৃত্তের কেন্দ্র কোথায়? এই যে, যার কেন্দ্র y = 3x - c রেখায় অবস্থিত। ওকে, তাহলে সেখান থেকেও আমরা একটা বিষয় পাই। চলে আসি, আরেকটা জিনিস লিখি আমরা। আবার বৃত্তের কেন্দ্র, বলুন তো বৃত্তের কেন্দ্রটা কি? -g এবং -f। এই বৃত্তের কেন্দ্রটা কি কোথায় অবস্থিত? y = 3x - 7 এত রেখায় অবস্থিত হয়। তাহলে বিষয়টি দেখি আবার একই রকম, যে বৃত্তের কেন্দ্রটি যেহেতু এত রেখার উপর অবস্থিত, তাহলে বৃত্তের কেন্দ্র দ্বারা এই রেখাকেও আমরা কি করতে পারি? সিদ্ধ করতে পারি। আপনারা চাইলেই লিখতে পারেন যে যেহেতু বৃত্তের কেন্দ্রটি এত রেখা অবস্থিত, সুতরাং এত বিন্দু দ্বারা রেখাটিকে কি সিদ্ধ করে পাই, অথবা এইটুকু লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখি এখন যদি আমরা সিদ্ধ করতে চাই তাহলে কি হবে?
ওয়াইয়ের জায়গায় আমরা কী ব্যবহার করব, জি। ওকে, তাহলে এটা হয়ে গেল। ওয়াইয়ের জায়গায় জি ব্যবহার করবো, নো, ওয়াইয়ের জায়গায় মাইনাস এফ ব্যবহার করব। ওয়াইয়ের মান হলো মাইনাস এফ আর এক্সের ভ্যালু হলো মাইনাস জি। তাহলে আসুন মাইনাস এফ ব্যবহার করলাম, এখানে মাইনাস জি ব্যবহার করলে হবে মাইনাস 3g, আর এখানে -7 তো আগে থেকেই রয়েছে। তাহলে বিষয়টা একটু বলি, আমরা যদি উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে এফ ইজিক্যাল টু এই মাইনাসগুলো চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ 3g + 7, অর্থাৎ এফ ইজিক্যাল টু 3g + 7 এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটিকেও আমরা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করি, আইভি 4 নং ইকুয়েশন। ওকে, ডান। ওকে, আমাদের মোটামুটি যে সকল কি ওয়ার্ড অর্থাৎ যে সকল পয়েন্ট দেওয়া ছিল কন্ডিশনগুলো, সেই কন্ডিশন থেকে আমরা মোটামুটি বেশ কতগুলো সমীকরণ বের করতে পেরেছি। ওকে, এখন আমরা যে কাজটি করব, 2 নং এবং 3 নং ইকুয়েশনটা আমরা যোগ করব। কেন? কারণ যোগ করলে এখানে হলো -3, এটা হলো +3, তাহলে অলরেডি সিটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ একজন কমে যাবে। আমাদের কোনো না কোনোভাবে জি এবং এফ সি এই সকলের ভ্যালু বের করতে হবে। তো একবারই তো সবগুলো বের হবে না, তাই না? তাহলে আমরা এক এক করে বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে 2 এবং 3-এর মধ্যে আমরা লক্ষ্য করছি যে এখানে -c, এটা হলো +c, তাহলে যদি আমরা যোগ করে ফেলি তাহলে সি বাদ হয়ে যাবে, তখন জি এফ থাকবে, অর্থাৎ একটি অংশ অলরেডি কমে গেল। এর পরবর্তীতে আরেকটি অংশ কমাবো, এভাবে করে আমরা ম্যাট্রিক্স সলভ করার চেষ্টা করব। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাই বিষয়ে। আসুন তাহলে আমরা এখন যে কাজটি করব, এখন ওকে, 2 আর 3 নং যোগ করে পাই, লিখবেন। কারণ বাংলায় যদি লিখি তাহলে লিখবো, সমস্যা নেই। তাহলে বিষয়টা কি ছিল একটু বোঝার চেষ্টা করি। আমাদের 2 নংটা ছিল এরকম g²। আর প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা সকলে খাতা কলম নিয়ে কিন্তু বুঝতে হবে, কারণ ম্যাথ ক্লাস যদি আমরা খাতা কলম না নিয়ে বসি তাহলে তো হবে না, শুধু দেখলে হবে না, সাথে সাথে লিখতে হবে, করতে হবে। ওকে, তাহলে দেখি আমাদের 2 নং সমীকরণটা ইজিক্যাল টু কি ছিল, 5/2। ওকে, আর আপনাদের খাতায় 3 নং সমীকরণটা কি ছিল বলে ফেলুন, 2 + 2g + 2f + c = 0, তাই তো? অর্থাৎ 2 নং আর 3 নং ইকুয়েশন তো এটি ছিল। ওকে, তাহলে এখন যে কাজটি আমরা করব, আমরা যোগ করতেছি, বলে ফেলুন যোগ করলে কি হবে, এই সি বাদ দিয়ে দেব, তাই তো, না অন্য কিছু? তাহলে বাদ দিয়ে দিলে এখানে একটু সাজিয়ে লিখি, হ্যাঁ, কোনো যদি সমস্যা না হয় তাহলে একটু সাজিয়ে লিখি। তাহলে আমাদের থাকবে, এখানে থেকে যাচ্ছে g², থেকে যাচ্ছে f², থেকে যাচ্ছে 2g, আমাদের থেকে যাচ্ছে 2f, আর এখানে একটা 2ও থেকে যাচ্ছে, একটু সাজিয়ে লিখতেছি, যোগ করতেছি, আর এ পাশে রয়ে গেল আমাদের 5/2, তাই কি না? ওকে ওকে, এই ওকে, বিষয়টি ডান। তাহলে এক কাজ করি, আমাদের g² রয়ে গেল, f²। একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু অলরেডি এফ এর মানটা পেয়েছি। কোথায় পেয়েছি? 4 নং ইকুয়েশনে। দেখুন, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায়, এই যে আমাদের 4 নং ইকুয়েশনে কি পেয়েছি, f = পেয়েছি 3g + 7। তাহলে f এর পরিবর্তে আমরা g ব্যবহার করে ফেলি, তাহলে সবগুলো মিলে অলরেডি এখানে কি হয়ে যাবে, জি ছাড়া আর কিছুই থাকবে না। তাহলে এফ এর পরিবর্তে কি ব্যবহার করব, 3g + 7, অর্থাৎ 4 নং ইকুয়েশনটি ব্যবহার করে ফেলছি। স্কোয়ার থেকে গেল, আমাদের এখানে 2g রয়ে গেছে, 2 রয়ে গেল। এফ এর পরিবর্তে আবারও বলি, এফ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, 3g + 7, যেটা আমরা কোথায় পেয়েছি, 4 নংয়ে পেয়েছি। ওকে, আর এখানে রয়ে গেছে +2, আর 5/2টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে যে জিনিসটা দাঁড়াবে -5/2 = 0। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দেখা যাচ্ছে আপনারা সকলে বিষয়গুলো খুব সহজে বুঝতে পারছেন। তাহলে এগুলো কিছুই না, এগুলো যদি আমরা একটু কাজ করি,
এটা এ প্লাস বি হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করে ফেলি তাহলে কি দাঁড়াবে বলুন তো? এটা ভেঙে ফেলবো, হোল স্কোয়ারটাকে ভেঙে ফেলবো। তাহলে 3Gর উপরে স্কোয়ার আমি কি একবারে করব না ভেঙে ভেঙে করব? একবারে যদি করি তাহলে 9G² দিয়ে দিতে পারি একবারে, ওকে। আর যদি না বলুন স্যার আমরা অনেকে আছি খুবই দুর্বল ম্যাথে, তাহলে একটু ভেঙে করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এরকম, এটা হলো এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে হলো আমাদের 3G, আমরা এটাকে ভাঙার চেষ্টা করছি। আর বি বলতে হলো আমাদের 7 প্লাস বি স্কোয়ার বলতে 7-এর উপরে স্কোয়ার, ওকে। তার পরবর্তীতে থাকলো আমাদের 2G রয়ে গেল, ওকে। এই 2টা যদি এই ব্র্যাকেটটা উঠিয়ে দেই তাহলে 2টা সবার সাথে কী হবে, গুণ হয়ে যাবে। মাল্টিপ্লাই করলে তাহলে কী হবে, 3 দুগুণে 6 14, আচ্ছা। আর এখানে আগে থেকে রয়েছে আমাদের একটি 2, আগে থেকে রয়েছে -5/2 = 0। ও দেখা যাচ্ছে না, গুড গুড বলতে হবে তো, ওকে। এইটা হলো ঘটনা। তাহলে যদি আমরা একটু কাজ করে ফেলি একটু সূক্ষ্মভাবে, তাহলে 3Gর উপরে যখন স্কোয়ার তখন হবে 9G²। এখানে আগে থেকে একটা G² আমি একবারে লিখে ফেললাম 10G², আর ভেঙে ভেঙে লিখতে ভালো লাগছে না। তো পরবর্তীতে একটু দেখি এখানে কত হবে, 2, 3 দুগুণে 6, আবার 7 রয়েছে, ওকে। তাহলে 6 আর 7 তাহলে কত হবে, 42G। আর এখানে আগে থেকে রয়েছে 8G, তার মানে এই 2G আর 6G, অর্থাৎ টোটাল G কয়টা, টোটাল 50টা, তাই তো? টোটাল জি হলো আমাদের 50টা। প্রিয় শিক্ষার্থীরা বোঝার জন্য আমি বলি, এখানে জি এটা একটা জি, এটা টোটাল মিলে আমাদের যেটা হবে এই জিগুলো, টোটাল জি মিলে হবে আমাদের কত, 50G। আর এখানে সংখ্যা রয়েছে 7-এর উপর স্কোয়ার 49, এখানে রয়েছে 40, এখানে রয়েছে 2। এই সংখ্যাগুলো যদি আমরা একটু যোগ করি, এই তিনটি সংখ্যা কি কি, এইটি একটা, এই সংখ্যা একটা, এই 2 একটা, তাহলে সবগুলো সংখ্যা যদি যোগ করি তাহলে কত দাঁড়াবে, তাহলে সংখ্যা যোগ করলে হবে 63। আর এই ভগ্নাংশটি কিন্তু রেখে দিয়েছি, এটা এখনো কিছু করি নাই, চাইলে আপনারা আগে থেকেও করে ফেলতে পারি, এটা কোনো ব্যাপার না, করলাম, রেখেছি। এবার যে অংশগুলো আসছে আমাদের কাছে, আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে কাজগুলো করার চেষ্টা করি, আমরা যদি এখানে 2 লসাগু নিই, ঠিক আছে, তাহলে 2 লসাগু নিলে এখানে 20 হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে, মানে এগুলো সব দ্বিগুণ হয়ে যাবে, তাই তো? 2 লসাগু নিয়েও করতে পারি, অথবা সবগুলোর সাথে 2 গুণ করে ফেলতে পারি, ইচ্ছা যে যেভাবে বুঝি, কোনো সমস্যা নেই। তাহলে বিষয়টি কি আসবে, যেভাবে করি লসাগু করলো এটা 20 হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে, আর এখানে 63, এটা ডাবল হয়ে যাবে, 63টা 126, 126 হয়ে যাবে, আর 2 এখানে কত থাকবে, বিষয়টা একটু দেখি, এখানে আমাদেরকে একটু ভুল হয়েছে কিনা দেখি। 7-এর উপর স্কোয়ার তাহলে কত হবে, 49, তাই তো? আর এখানে আগে থেকে রয়েছে 14 আর 2, তাহলে বিষয়টি কি দাঁড়ায় একটু করি, এই যে 49 আর 2 মানে 16 একবারে দিয়েছি, তাহলে যোগ করলে কত দাঁড়ায় দেখি তো, 65 দাঁড়ায়, আমরা দিয়েছি কত, 63, তাহলে এটা কি হবে, 65 হবে, এই তো ভুল হয়েছে, ওকে। তাহলে যদি এটি হয় তাহলে এটি কত হবে, এটি হবে 130, আচ্ছা, মাইনাস থাকবে, আর যেহেতু 2 দ্বারা কি করে ফেলতেছি, সবগুলোকে গুণ করছি, তাহলে এখানে থাকবে শুধু 5। বিষয়টি আশা করি সকলে বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার। ওখানে একটু সামান্য ক্যালকুলেশন ভুলেছে, অর্থাৎ আমরা 65-এর জায়গায় 63 ব্যবহার করেছি, ওকে ওকে। এখন পরবর্তীতে বিষয়টা আর একটু দেখি, 20G² 100G, এটা বিয়োগ করলে কত হবে, 125 = 0, তাই তো? দেখা যাচ্ছে না, একটু সাজিয়ে নিই, ওকে। এখন এটাকে চাইলেই আমরা দ্বিঘাত করতে পারি অথবা মিলড্রাম করে জি এর মানটা বের করতে পারি, তবে সবচেয়ে সহজ হলো যদি কখনো কমন যায় তাহলে পূর্বে আগে কমন নিতে হবে, এটা নিয়ম। তাহলে এখানে অলরেডি কিন্তু আমরা আমাদের কমন যায়, কি কমন যায় বলুন তো,
5 কমন যায়। ওকে, সবগুলো থেকে 5 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকে, 4g², 5 কমন নিলে 20g, এখানে 5 কমন নিলে 25 = 0 যদি আমরা কমনের কাজটি করি। এরপরে আরও কি করা যায় একটু দেখি। আমাদের এখানে 5টি রয়েছে, এই 5 জিরোর দিকে গেলে কি হবে, 0 এর সাথে ভ্যানিশ হয়ে যাবে। তো বাকি যে জিনিসটা থাকে এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, খুব ভালোভাবে দেখি, একদম খুব ভালোভাবে, তাহলে লক্ষ্য করলে যে বিষয়টা আমরা এখানে দেখতে পাই সেটি হলো ওকে 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 সেটি হলো এই 4কে যদি আমরা ভেঙে ফেলি 2g তার উপরে স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার, সুতরাং 2a হলো 2g, তাহলে b হবে হলো 5 + b স্কোয়ার বলতে 5 স্কোয়ার লেখা যায় না। দেখেন এটা হলো 4g², 5 তো আগেই ভ্যানিশ, তাহলে এটা 2 দুগুণে 4, 4 5 20 মানে 20g, আর 5 স্কোয়ার 25। তাহলে এই বিষয়টাকে যদি একবারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 2g + 5 হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার + 2b + b স্কোয়ার, তাহলে 2g + 5 হোল স্কোয়ার = 0। তাহলে স্কোয়ারটা যদি 0 দিকে গিয়ে রুট হয় তাহলে আমাদের বাকি থাকবে কি, একটু এই জায়গায় আসি, এখানে জায়গা নেই, তাহলে আমরা লিখতে পারি না এরকম 2g + 5 = 0। ওকে, লেখা যায়, কারণ স্কোয়ারটা কি হয়েছে ওই পাশে 0 দিকে রুট হলে 0ই হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে লিখতেছি 2g, 5টা ওই পাশে গেলে কি হবে আমাদের -5। অতএব g = কি পাবো, অ্যাকচুয়ালি শেষমেশ আমরা যেটা পেলাম -5/2, এটাই হলো আমাদের কিসের ভ্যালু, জির ভ্যালু। অলরেডি আমরা জির ভ্যালু পেয়ে গিয়েছি। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীরা এই জির ভ্যালুটা যদি আমরা 4 নং সমীকরণে বসাই তাহলে এফ এর ভ্যালু অবশ্যই পেয়ে যাব। কোথায় পেয়ে যাব একটু দেখি। আমরা এই যে আমাদের 4 নং সমীকরণটা কি ছিল, এটা, আর জির ভ্যালু পেয়ে গেছি আমরা কত, -5/2। তাহলে এখন লিখবেন যে জি এর ভ্যালু 4 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমরা যদি এখানে জি এর ভ্যালুটা বসাতাম তাহলে কি হতো, এফ = এখানে আমরা কি পেতাম, জির মান হলো -5/2 + 7 রয়ে গেছে। তাহলে এটাকেও যদি আমরা একটু ক্যালকুলেট করতাম তাহলে কি হতো, একবারে লিখে ফেলবো। এখান থেকে হচ্ছে 15, নিচে 2, আমরা যদি লসাগু করতাম নিচে 2 লসাগু হতো, তাহলে -15 + 7, তাহলে অ্যাকচুয়ালি কি আসতো, এটা 7 না, এখানে কত হতো, এইটা হতো 14 হতো। তাহলে কি আসতো, অবশ্যই -12 বের হতো, 1/2। এটা কার ভ্যালু, এটা হলো আমাদের এফ এর ভ্যালু। অলরেডি আমরা জি এরও ভ্যালু জানলাম, জি এর ভ্যালু পেয়েছি, এফ এরও ভ্যালু পেয়েছি। এখন জি এবং এফ এর মানটা যদি আমরা 2 নং বা 3 নং যে কোনো একটা জায়গায় বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা সির ভ্যালুটাও পেয়ে যাব। বিষয়টা এরকম, এই যে এখানে আমরা জির মান জেনেছি, এফ এর মান জেনেছি, এখন যদি সেটা আমরা 3 নং ইকুয়েশনে বসাই তাহলে কিন্তু আমরা সির ভ্যালুটাও পেয়ে যাব। ওকে, তাহলে চলুন কথা না বলে এখানেই বসাই, অথবা আমরা 2 নং ইকুয়েশনও বসাতে পারতাম জির ভ্যালু এবং এফ এর ভ্যালু। জির ভ্যালু হলো -5/2 আর এফ এর ভ্যালু আমরা পেলাম -1/2। সেই ভ্যালুগুলো যদি আমরা 2 নং অথবা 3 নং যে কোনো একটিতে বসালেই আমাদের কিন্তু স্থির ভ্যালুটা বের হয়ে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আপনারা কি লিখবেন, যে জি এবং এফ এর ভ্যালু 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে যদি আমি এখানে বসাতাম তাহলে 2 + 2, জির মান কি পেয়েছিলাম বলুন, জির মান পেয়েছিলাম -5/2, আর এখানে আগে থেকে 2 আছে। এফ এর মান কি পেলাম -1/2, আর সি আমাদের রয়ে গেল। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই তাহলে অলরেডি কিন্তু আমরা সির মানটা পেয়ে যাবো। কি, এই 2 কাটা 2 কেটে যাবে, তাহলে এখানে -5 -1 -6 আর 2, তাহলে হবে -4 + c = 0। তাহলে অতএব সির ভ্যালুটা আমরা কি পেয়ে যাচ্ছি বলুন, সির ভ্যালুটা পেয়ে যাচ্ছি আমরা 4, অর্থাৎ সির ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, অর্থাৎ আমাদের আননোন বিষয় কি কি,
জি, এফ এবং সি তিনটিরই ভ্যালু পেয়ে গিয়েছি, এবং এই তিনটি ভ্যালুই যদি আমরা কি করি, একদম শুরুতে যে আমাদের বৃত্তের ইকুয়েশন রয়েছে ধরেছি, সেই বৃত্তের ইকুয়েশনে যদি আমরা জি, এফ, সি তিনটির মান বসিয়ে দিই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ পেয়ে যাব। ওকে, তাহলে সেই কাজটি করি। এখন আমরা যে কাজটি করব সেটি হলো জি ইজিক্যাল টু -5/2, এফ ইজিক্যাল টু -1/2, সি ইজিক্যাল টু 4। এর মান কি করব, সর্বশেষে 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থীরা, এই ভ্যালুগুলো যদি 1 নং সমীকরণে বসিয়ে ফেলি, সর্বশেষ অংশে আমরা চলে এসেছি ম্যাথের। তাহলে এক্স স্কোয়ার রয়ে গেল আমাদের, প্লাস ওয়াই স্কোয়ার রয়ে গেল আমাদের, প্লাস 2 থাকলো, জির মানটা হলো -5/2, আর এক্স রয়ে গেল 2, এফ এর মানটা হলো -1/2, ওয়াই রয়ে গেল, সির মানটি হলো 4 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি কেটে যায়, এ টু কেটে যায়, তাহলে এখানে থাকবে হলো আমাদের -5x, এখানে থাকতেছে মাইনাস শুধু ওয়াই, প্লাস থাকতেছে 4 ইজিক্যাল টু কে থাকলো 0। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এটাই হলো আমাদের কি আনসার, কাঙ্ক্ষিত ফলাফল। ইহাই নির্ণয়ের বৃত্তের সমীকরণ, অর্থাৎ যে বৃত্তটির সমীকরণ আমাদের চেয়েছি। তো প্রিয় শিক্ষিতা, আশা করি খুব ভেঙে ভেঙে ম্যাথটি অনেক ডিটেলসে আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা সকলে বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর কোনো যদি জিজ্ঞাসা বা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চলুন কথা না বাড়িয়ে আমরা পরে আরেকটি গাণিতিক সমস্যায়, তাহলে আমরা ঠিক আরেকটি ম্যাথে চলে আসি। এবার যে গাণিতিক সমস্যাটি নিয়েছি সেটি হলো, এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রান্ত বৃত্তের ব্যাসার্ধ 1 একক, সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এরকম একটি বৃত্তের ইকুয়েশন বের করতে হবে যেটি 1, 1 এবং 2, 2 এই দুটি বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ এই দুটি বিন্দু দ্বারাই সেই বৃত্তের ইকুয়েশনকে আমরা সিদ্ধ করতে পারবো। ওকে, এবং সেই বৃত্তের ব্যাসার্ধ হলো 1 একক। খুব ভালো কথা, সমীকরণ নির্ণয় করবো, আর কিছু না। কিন্তু পরবর্তীতে একটি কথা আমাদের এখানে জুড়ে দিয়েছে, একটু লক্ষ্য করি। দেখাও যে এরূপ দুইটি বৃত্ত পাওয়া যাবে। এটি নিয়ে বিচলিত হবার কিছুই নয়। সাধারণত আমরা যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব, সেখানে বৃত্তের সমীকরণ দুটি বের হবে, আর দুটি বৃত্তের সমীকরণ বের হওয়া বলতেই বৃত্তের এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে, একই কথা। ওকে, তাহলে আমরা এই কথাটিকে বাদ দিয়ে আপাতত বৃত্তের সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব, আর বৃত্তের সমীকরণ আমাদের দুটি বের হবে, অর্থাৎ আমরা দুইটি বৃত্ত এমনিই পেয়ে যাব। ওকে, তাহলে চলুন প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা মনে করি বৃত্তের সমীকরণ আমরা সাধারণত ধরবো কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তারপর মনে আছে বলে প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0। এটি হলো আমাদের সাধারণত একটি বৃত্তের ইকুয়েশন, এটা আমরা ধরে নিয়েছি। ওকে, দিই 1 নং দিই। এখন বৃত্তটি কি কি বিন্দুগামী, চলুন 1, 1 এবং 2, 2 বিন্দুগামী। তাহলে 1, 1 এবং 2, 2 বিন্দু দ্বারা সিদ্ধ করে, তাহলে আপনারা এটা নিজে থেকে লিখতে পারবেন না যে যেহেতু বৃত্তটি 1, 1 বিন্দুগামী, তাহলে 1, 1 বিন্দুগামী এটা লিখবেন, কথা আমি আর লিখছি না। যেহেতু 1, 1 বিন্দুগামী, সুতরাং 1, 1 বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করে পাই। তাহলে সিদ্ধ করলে এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় তো 1 বসাবো, 2g x এর 1, এগুলো 2f x এর পরিবর্তে 1 প্লাস c ইকুয়াল টু 0। আমরা যদি একটু তাড়াতাড়ি একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে বিষয়টি কি দাঁড়াবে, 1 এর উপর স্কয়ার 1, এটাও 1, তাহলে এটাই দাঁড়াবে অ্যাকচুয়ালি 2 প্লাস থাকবে আমাদের 2g প্লাস 2f প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা দিলাম 2 নং ইকুয়েশন। ওকে, একই রকমভাবে অনুরূপভাবে আমরা কি বলতে পারি, আমরা এটা ইজিলি বলতে পারি যে বৃত্তটি আবার কি কি বিন্দুগামী, 2, 2 বিন্দুগামী। ওকে, দেওয়া ছিল, তাই 2, 2 যদি বিন্দুগামী হয়, তাহলে 2, 2 বিন্দু দ্বারা এটাকে কী করবো, সিদ্ধ করে। এগুলো প্রত্যেকটি কাজ আমরা করতেছি কি করে, সিদ্ধ করি। এই দুইটি কাজে আমরা কি করতেছি, সিদ্ধ করে বের করার চেষ্টা করতেছি। ওকে, তাহলে আসুন 2, 2 যদি সিদ্ধ করি, তাহলে একবারে করে ফেলি। 2 এর উপর স্কয়ার 4, 2 এর উপর স্কয়ার 4, আর 4 আর 4, তাহলে টোটাল কত হবে, 8 হবে।
তাই কি না? মানে আমি একবারে লিখে ফেলছি। ওকে, 8 প্লাস এখানে যদি 2 বসানো হয় এক্স এর পরিবর্তে, তাই 2 × 4 4g। একই রকমভাবে এখানে কী হবে বলুন, 4f প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা পাওয়া যাবে কিনা, মানে একবারে লিখে ফেলেছি। এটা কি দিলাম 3 নং ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলো ক্যালকুলেশন আপনারা পারেন, এই জন্য আমি ডিরেক্ট চলে আসলাম আর কি। একবারে বসাবেন, পারলে আপনারা দুটো লাইন ভেঙে করবেন, সমস্যা নেই। তাহলে আমরা 1 বিন্দু দ্বারা সিদ্ধ করলে এই সমীকরণ পাই, আর 2 বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি বৃত্তের ইকুয়েশনকে, তাহলে 3 নং ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এবং আরেকটা কথা একটু লক্ষ্য করি, বৃত্তের যখন সমীকরণ এইটা, তখন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি সকলের মনে আছে কিনা? ব্যাসার্ধ তখন কি হবে একটু বলি, শর্ত মতে আরেকটা কথা চলে আসে। শর্ত মতে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কিন্তু এটা ছিল √g² প্লাস f² মাইনাস সি। জি, যাদের মনে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটুকু কত, ব্যাসার্ধের ভ্যালু কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ব্যাসার্ধের ভ্যালু কত দেওয়া আছে আমাদের 1। তাহলে এই ব্যাসার্ধ সূত্র √g² প্লাস f² মাইনাস সি, এটা ইজ ইকুয়াল টু 1 আমরা লিখতে পারবো। এখন এখানেও যদি আমরা উভয় পক্ষে কী করে নিই, বর্গ করে ফেলি, তাহলে কী পাবো, g² প্লাস f² মাইনাস সি ইজ ইকুয়াল টু কী পাবো, 1। এটাকে আমরা ধরতেছি 4 নং সমীকরণ। কথা ক্লিয়ার? তাহলে আগের মতোই কি করতে হবে আশা করি বুঝে গেছেন। তাহলে আমরা যে সকল শর্তগুলো দেওয়া ছিল, এই প্রতিটি শর্ত ব্যবহার করে আমরা বেশ কতগুলো সমীকরণ দাঁড় করিয়েছি। এখন এই সমীকরণগুলো হতে কোনো না কোনোভাবে সমাধানের মাধ্যমে আমাদের জির মান, এফ এর মান, সির মান, এই ভ্যালুগুলো আমাদের বের করতে হবে। আর এই ভ্যালু তিনটি বের হয়ে যাওয়া মানেই 1 নং ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব অনায়াসে। তাহলে চলুন দেখি কি করা যায় বিষয়গুলো। প্রথমত যদি আমরা 2 নং এবং 3 নংটা বিয়োগ করে ফেলি, তাহলে এখানে একটি সি আর এখানেও সি রয়েছে, এবং বিয়োগ করার ফলে এই সি দুটো বাদ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে সে কাজটি করি, যেহেতু 3 নংটা আমাদের বড়, তাহলে আমরা 3 নং থেকে 2 নংটা বাদ দিব, তাহলে বিষয়টা খুব ইজি হওয়ার কথা। ওকে, তো চলুন আমরা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে একটু লিখি। আমি নিচ্ছি, এরকম নিলাম। এখন লিখবে নিজস্ব ভাষা, এগুলো নিজস্ব ভাষা দিয়েও লেখা যায়। এখন আমরা যদি এক কাজ করি, 3 নং হতে 2 নংটা আমরা বিয়োগ করি। হ্যাঁ, যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে, সেক্ষেত্রে একটু দেখি। আমরা এই 3 নং থেকে 2 নং বিয়োগ করছি, তাহলে 8 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হবে 6। একবারই লিখে ফেলতেছি, আপনারা একটু ভেঙে লিখলেও কোনো সমস্যা নেই। 4g থেকে 2g বাদ দেব, 4g থেকে 2gটা বাদ দিলে আমাদের আরও কত থাকবে, 2g থাকবে। একই রকমভাবে 4f থেকে 2f বাদ দিলে কি থাকবে, আরও 2f থাকবে। আর এই সি থেকে সি বাদ দিলে কি থাকবে, 0, মানে সি বাদ হয়ে যাবে, তাহলে আর কিছু থাকতেছে না, আর এই পাশে তো 0 রয়ে গেছে। তাহলে আমরা 3 নং থেকে 2 নং বিয়োগ করলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমরা চাইলেই এখান থেকে যে কোনো একজনকে আলাদা করে ফেলতে পারি, হয়তো বা জিকে আলাদা করে ফেলতে পারি, বা এফকে একদমই আলাদা করে ফেলতে পারি। কাকে করবো ইচ্ছে, আমরা 2fকে রাখলাম, তাহলে আমাদের 6টা এদিকে গেলে হলো -6 -2g, এরকম কি না? তাহলে এফ সমান আমরা কি পাবো, 2টা এদিকে যখন ভাগ হয়ে যাবে তখন কি হবে অ্যাকচুয়ালি বলুন। তাহলে এখানে থাকবে 3 -3, তাই তো? থাকবে কি -3 আর -g, এটি পড়ে থাকবে, অর্থাৎ এটি হলো এফ এর ভ্যালু। ও দেখা যাচ্ছে না, অর্থাৎ আমরা এফকে একদম আলাদা করে ফেলেছি। ওকে, এফকে না আলাদা করে আমরা জিকেও আলাদা করতে পারতাম, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটিকে দিচ্ছি আমরা 5 নং ইকুয়েশন। ওকে, ডান। এখন আরেকটি কাজ করলে অনেক সুবিধা, আবার যদি আমরা 3 নং ইকুয়েশনের সাথে 4 নং ইকুয়েশনটা যোগ করে ফেলি, তাহলেও কিন্তু আমাদের সিটা বাদ হয়ে যায় যোগ করলে, কারণ আগে থেকে এটা বিয়োগ রয়েছে, তাহলে আর বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 3 নং এবং 4 নং কী করে ফেলতে পারি, যোগ, তাহলে আমরা আরেকটা কিছু পেতে পারি। তো চলুন বিষয়গুলো কাজ করি। এই দিকে চলে আসলাম। এখন আমরা যে কাজটি করব, 3 নং এর সাথে 4 নংটা যোগ করব। তাহলে যোগ করলে কি দাঁড়াবে, এটা কি একদম ভেঙে করে দেওয়া লাগবে? দেখুন কি দাঁড়ায়, একবারে বলে ফেলি। আমাদের 3 নং এবং 4 নং,
তাহলে আমাদের শুধু সি এবং সি বাদ যাবে, এখানে জি স্কোয়ার আছে, এফ স্কোয়ার আছে, থেকে যাবে, তার সাথে 8 থাকবে, 4g থাকবে, 4f থাকবে, আর এই পাশে ছিল 0 আর এই পাশে রয়েছে 1, তাহলে যোগ করলে এই পাশে 1ই থেকে যাবে। অর্থাৎ আপনারা তো খাতায় সকলে লিখে করছেন, আমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে তো, যে আপনারা খাতায় অবশ্যই সকলে লিখে করছেন, তাহলে আমি একবারে লিখে ফেলি, এগুলো আপনারা করবেন। তাহলে জি স্কোয়ার থাকবে, এফ স্কোয়ার থাকবে, সি তো বাদ চলে যাবে, একটা 8 থাকবে, তার পরবর্তীতে একটা 4g থাকবে যখন আমরা যোগ করব, প্লাস 4fও থাকবে, আর ওই পাশে 0 আর এই পাশে 1, এই যে 0 আর এটার 1 মিলে কত হবে, ওই পাশে আমাদের 1 থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি সকলে বুঝে গেছেন। তাহলে কি করলাম, আমরা 3 নং এবং 4 নং যোগ করলাম, আপনারা আপনাদের মতো করে একটু 2-1টা লাইন ভেঙে করলে এই লাইনটি আসবে। ওকে, তাহলে এখন যে কাজটি করব, দেখুন তো আমরা জি রেখে দিলাম, কিন্তু আমরা এফ এর মানটা কিছুক্ষণ আগে পেয়েছি না, 5 নং সমীকরণে এফ ইজিক্যাল টু কি পেয়েছি, -3 - জি, এই যে আমাদের 5 নং ইকুয়েশন, এই যেটা এফ এর মান কি পেয়েছি, -3 এবং জি। তাহলে এফ এর পরিবর্তে যদি আমরা -3 আর জি এখানে ইনক্লুড করি, অর্থাৎ বসিয়ে ফেলি, তাহলে কিন্তু সবগুলো জিতে পরিণত হয়ে যাবে এবং ক্যালকুলেশন করলে আমরা একসময় শেষমেশ জির মানটা পেয়ে যাব। তাহলে এফ এর মানটা পেয়েছি আমরা -3 - জি। এটা একটা ছোট কাজ করে নিলে আরো একটু ভালো হয়। এখানে যে কাজটা করি ওই একই কথা, কোনো সমস্যা নেই, একই বিষয় আর কি। আচ্ছা, তো এখানে যেহেতু লিখেছি, আর এটার উপরে হোল স্কয়ার প্লাস আমাদের 8 থাকলো, 4g আমাদের রয়ে গেল, এবং পরবর্তীতে 4 থাকলো, এফ এর মানটা হলো আমাদের -3 - জি, আর ওই 1টা এই পাশে আসলে হবে -1 = 0। ওকে, তাহলে আমরা আর একটু কাজ করি। তাহলে এটা জি স্কোয়ার, এক কাজ করেন, এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার যখন সূত্রে প্রয়োগ করব, তখন কিন্তু এটা খুব একটা মজার বিষয়। দেখি এখানে যেহেতু দুটোতেই মাইনাস রয়েছে, তাহলে এটাকে কিন্তু একটা মাইনাস কমন নেওয়ার পরে পরবর্তীতে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম 3 + জি, আর মাইনাস কমন নেওয়ার পরে পুরোটার বাইরে হোল স্কয়ারটা লেখা যায় কিনা, আর এই সামনে যে প্লাসটা আছে সেটা প্লাস রয়ে গিয়েছে, এটা কোনো ব্যাপার না, এই যে প্লাসটা, এই প্লাস দিয়েছি, অর্থাৎ এই দুটো থেকে কি করেছি, এখানে মাইনাস একটা কমন নিয়েছি, তাহলে 3 + জি হোল স্কয়ার। এখন একটু চিন্তা করলে বুঝবো, স্কোয়ারের কারণে এই মাইনাসের উপর স্কোয়ার কারণে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটি আমাদের আর না লিখলেও তখন চলবে। ওকে, এবং তখন পড়ে থাকবে 3 + জি হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ার, তখন সেটাকে ভেঙে ফেললে যেটি দাঁড়াবে আমাদের 3 স্কয়ার হবে 9 + 3 6g প্লাস আসবে জি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝে গেছেন। আপনারা না বুঝলে একটু ভেঙে করবেন, একই রেজাল্ট আসবে। অর্থাৎ এটিকে যদি আমরা সূত্র প্রয়োগ করি তখন এই অংশটি আসবে। পরবর্তীতে থাকলো হলো আমাদের 8, পরবর্তীতে থাকলো আমাদের এদিকে 4g, এটা গুণ করলে -12 - 4g - 1 = 0। তাহলে শেষমেশ আমরা একটু ক্যালকুলেশন ভালো করে করি, জি স্কোয়ার কয়টার জি স্কোয়ার হবে, 2g স্কোয়ার আসবে, আর এই 4g বাদ যাবে, তাহলে এখানে থাকবে শুধু 6g, তাই তো, এবং এখানে হলো 9, এখানে হলো 8, তাহলে হলো 17, আর এখানে -12 আর -1 -13, তাহলে 17 সাথে 13 বাদ গেলে আমাদের থাকবে +4 = 0। একদম ইজি ক্যালকুলেশন। ওকে, তাহলে এখানে যে কাজটি করব, সবগুলো থেকে আবার 2 কমন নিয়ে নেওয়া যায়, 2 কমন নিলে থাকবে শুধু জি স্কয়ার, প্লাস এখানে থাকবে 3g প্লাস থাকবে 2 = 0। তাহলে আমরা যে কাজটি করব, এই 2টা পরবর্তীতে 0-এর দিকে ভাগ হয়ে গেলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এখন বাকি যে অংশটা, এটা এই অংশটুকুকে আমরা কি করব, একটু মিল টার্ম করি। ওকে, তাহলে এটাকে মিল টার্ম করতে পারি সূত্র প্রয়োগ করতে, যেভাবে ভালো হয়, বা দ্বিঘাত ইকুয়েশন দিয়েও করা যায়। তাহলে আমরা যদি মিল টার্ম করি, জি স্কয়ার থাকবে প্লাস 2g প্লাস 1g
প্লাস টু। ওকে, মিল টার্ম করে ফেলেছি এবং পরবর্তীতে আমাদের এখান থেকে একটু নিচে নামিয়ে নেই। ওকে, পরবর্তীতে এখান থেকে জি কমন নিলে হবে জি প্লাস টু, এখান থেকে ওয়ান কমন নিলে থাকবে জি প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একদম এগুলো ক্যালকুলেশন করা দরকার আছে, একটু বলে দিই হয়। এখান থেকে এক সময় আমরা কি পাবো, জি ইজ ইকুয়াল টু কী পাবো, মাইনাস টু, আর আরেকটা জি ইজ ইকুয়াল টু পাবো হলো মাইনাস ওয়ান। ওকে প্রিয় শিক্ষিত, এটা একবারই লিখে ফেললাম। হ্যাঁ, আপনারা দু একটা লাইন করবেন, এগুলো তো 9-10-এ একদম ইজিভাবে করেছেন। এই দুটো কমন যাবে, জি প্লাস ওয়ান একটি হবে, হয় এটা ইজ ইকুয়াল টু জিরো অথবা ওইটা ইজ ইকুয়াল টু জিরো। তখন ক্যালকুলেশন করলে জি ইজ ইকুয়াল টু মাইনাস টু একটা ভ্যালু পাবো, একটি মাইনাস ওয়ান ভ্যালু পাবো। অর্থাৎ আমরা এখানে জির ভ্যালু পেয়ে গেছি কয়টি, দুইটি। কয়টি পেয়েছি, দুইটি। এখন এই জি এর ভ্যালু দুইটার রেসপেক্টে যদি আমরা এই 5 নং ইকুয়েশনে জির মানটা ব্যবহার করি, তাহলে আমরা এফ এরও দুটি ভ্যালু পাবো, অর্থাৎ মাইনাস টু এর জন্য একটি ভ্যালু পাবো এবং জি এর মাইনাস ওয়ানের জন্য এফ এর আরেকটি ভ্যালু পাবো। তাহলে এখানে এই 5 নংয়ে আপনারা এরপরে লিখবেন, এগুলো লিখতে পারবেন না যে জি ইজ ইকুয়াল টু কি, মাইনাস টু যখন হয় তার রেসপেক্টে একটা, আবার জি ইজ ইকুয়াল টু যখন মাইনাস ওয়ান হয় তার রেসপেক্টে আরেকটা। দেখি জির মান যখন আমরা এখানে মাইনাস টু বসাবো তখন এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস টু। তাহলে এফ এর মানটা কী বের হবে প্রিয় শিক্ষার্থীরা, এফ এর মানটা হবে মাইনাস ওয়ান। আর জির মানটা যখন আমি এখানে মাইনাস ওয়ান বসাবো তখন এফ এর মানটা কত হবে, মাইনাস টু। বিষয়টি কি সকলে বুঝতে পেরেছি? অর্থাৎ জির তো আমরা দুটি ভ্যালু পেয়েছি, এই দুটি ভ্যালুই আমরা 5 নং সমীকরণে বসাবো। কিন্তু জি ইজ ইকুয়াল টু যখন মাইনাস টু হবে তখন এফ এর মানটা এখানে বসালে এফ এর মানটা হবে মাইনাস ওয়ান, আর জির মান যখন এখানে আমরা মাইনাস ওয়ান বসাবো প্লাস ওয়ান, মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান হবে মাইনাস টু। একদম ক্লিয়ার। অর্থাৎ আমরা জিরো মান দুটি পেয়েছি, তার রেসপেক্টে এফ এরও মান আমরা দুটি পেয়েছি। এখন এই জি অর্থাৎ এটি একটি, এই মানটা হলো একটি জোড়া, এই মানটা হলো একটি জোড়া। এই জোড়া মানগুলো আমরা যদি সামনে যে 2 নং বা 3 নং ইকুয়েশনে বসিয়ে ফেললেই আমরা কিন্তু আবার জিরো মানটা পেয়ে যাব। বা আমরা এখানেও যদি বসাই একই ঘটনা, এখানেও যদি বসাই 4 নং ইকুয়েশনে জির মান এবং এফ এর মান, তাও আমরা সির মানটা পেয়ে যাব ইচ্ছে। বা আমরা চাইলে 2 নংও বসাতে পারি, 3 নংও বসাতে পারি, কোনো বিষয় না। আমাদের এক কথায় আমাদের সির ভ্যালুটা এখন বের করতে হবে। তাহলে আমরা 4 নং ইকুয়েশনে বসানোর ট্রাই করি। ওকে, দেখি এটি আমাদের 4 নং ইকুয়েশন। আমি প্রথম এই জোড়াটা ব্যবহার করব, অর্থাৎ জির মান মাইনাস টু তখন এফ এর মানটি মাইনাস ওয়ান। এটি আমরা 4 নংয়ে যদি ব্যবহার করি, এটা লিখবেন যে জি ইজ ইকুয়াল টু মাইনাস টু এবং এফ ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এর মান 4 নংয়ের সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে যদি আমরা এটা দ্বারা এখানে যদি সিদ্ধ করি বা বসাই, তাহলে মাইনাস টুর উপর স্কোয়ার মানে এটা 4 হবে, আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে এটা কি 1 হবে, মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি একটু ক্যালকুলেশন করি, দেখি এই সিটা ওদিকে চলে গেল, তাহলে শুধু সি থেকে গেল, আর মাইনাস ওয়ানটা এদিকে আসলে কি, এই প্লাস ওয়ানটা এদিকে মাইনাস ওয়ান ওয়ান বাদ যাবে, তাহলে সি ইজ ইকুয়াল টু 4। বিষয়টা কি বুঝেছি আমরা, যে এই ভ্যালুটা যদি আমরা এখানে ইনক্লুড করি তাহলে সির মানটা কী পাবো, 4। অথবা আমরা যদি এই মানটা ইনক্লুড করতাম, এটা এই ভ্যালুটা একটু দেখি, এই ভ্যালুটা যদি আমরা এখানে ইনক্লুড করে ফেলি বা বসাই ফেলি তাহলে কী দাঁড়াতো একটু দেখি। যদি এটা, তাহলে একটু দেখি জির মানটা আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এটা হবে 1, এফ এর মানটা যদি মাইনাস টু বসাই তাহলে কী হবে প্লাস 4, মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। আবারও একই কথা, দেখি মাইনাস সিটা ওই পাশে চলে গেলে প্লাস সি, ওয়ানটা এই পাশে আসলে মাইনাস ওয়ান 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 বাদ, তখনও সির মানটা কী পাবো, 4। অর্থাৎ আমরা যেই ভ্যালু যেই জোড়া দুটোই বসাই না কেন, যে জোড়াটি বসাই না কেন, সির মান কিন্তু একই আসতেছে, অর্থাৎ 4। কথা ক্লিয়ার? একটু লিখে করতে হবে যে জি এবং এফ এর মান 4 নং সমীকরণে বসাই পাই। ইচ্ছা করলে 4 নংয়ে না বসিয়ে 2 নং 3 নং যে কোনো সমীকরণে বসালো একই মান বের হবে, জাস্ট ক্যালকুলেশন একটু ভিন্ন, আর কিচ্ছু না। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা, আমরা জির মানও পেলাম, এফ এরও মান জানলাম এবং সির মানও পেয়ে গেলাম। তার মানে জির রেসপেক্টে এফ এর মান দুটি ভিন্ন ভিন্ন, কিন্তু সির মান সর্বদা কি পেয়েছি, আমরা একই পেয়েছি। এখন জি, এফ এবং সি এই তিনটি ভ্যালু আমরা যদি এখন 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এই তিনটি ভ্যালু কোথায় বসাবো বলেন, একদম কোথায়, এই 1 নং সমীকরণে আমরা এখন বসাবো।
ওকে, তাহলে আমরা বিষয়টি দেখি যে জি এবং এফ, ঠিক আছে, এই জি এবং এফ একবারে দিচ্ছি। এই জি এফ এর একটা ভ্যালু পেয়েছিলাম, একটি হলো -2, যখন জির মান -2 তখন এফ এর মান পেয়েছি -1, ও সি ইজ কিন্তু সর্বদা 4, এটা একটি ঘটনা পেয়েছি। ওকে, এবং আমরা কিন্তু ঘটনা আরও একটি পেয়েছি, একটু লিখি, একটু তুলে লিখি। আরেকটি ঘটনা পেয়েছি হলো এরকম, জি এবং এফ, এই জির ভ্যালু একটি পেয়েছিলাম -1, আর তার এক্সপেক্টে এফ এর ভ্যালু পেয়েছিলাম আমরা -2, কিন্তু তখনও সি ইজুয়াল টু কত ছিল 4, অর্থাৎ আমাদের কিন্তু ঘটনা দুটো, ঘটনা কয়টি? দুটো, যে কি জি এবং এফ এর ভ্যালু -2 হলে এফ এর মানটা তখন -1 এবং সির মান তো 4, এই রেসপেক্টে আমরা 1 নং সমীকরণের একটা সমীকরণ পাবো বৃত্তের, আর এইটারও একটি পাবো, অর্থাৎ আমাদের কিন্তু দুটি করে ঘটনা এসেছিল। ওকে, তাহলে আমরা প্রথমে এক কাজ করি, তাহলে জি ইজ ইকুয়াল টু এটা এবং সি হলে এত হলে 1 নং সমীকরণ, এত হলে 1 নং সমীকরণ। ওকে, 1 নং বলতে এই যেটা। তাহলে একটু আসুন, এক্স এর এক্স স্কোয়ার থেকে গেল, আমরা একটু কাজ করি, এটাকে এইভাবে লিখি নীল কালি দিয়ে, একটু এক্স স্কোয়ার রয়ে গেল আমার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটু দেখি জির মানটা আমরা কী ব্যবহার করবো, -2, তাহলে এখানে কি হবে প্রিয় শিক্ষার্থীরা, -2 যদি জির মান প্রয়োগ করি তাহলে -4x, এটা যদি -1 হয় তাহলে -2y, আর সির মানটা সর্বদা কি 4, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এটি একটি সমীকরণ। আবার যদি আমরা এটা একটু কাছে লিখে দিই, একদম কাছে, দূরে হয়ে গিয়েছে, যে কি কাছের বিষয়টা, সেটি হলো আরেকটি ঘটনা জি এবং এফ, এই মানটা আরেকটু ভিন্ন মান ছিল, যে জির মান যখন -1, এফ এর মান বের হয়েছিল -2 এবং সির মান সর্বদাই কি বের হয়েছে 4। এটাও যদি আমরা কি করি 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণটা কি দাঁড়াবে, আমাদের এই বৃত্তের ইকুয়েশনটি এক্স স্কোয়ার থাকতেছে প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে, জির ভ্যালু এবার বসাতে হবে -1, তাহলে এটা হবে -2x, এফ এর ভ্যালু আমরা বসাবো কি -2, তাহলে হয়ে যাবে -2 দুগুণে 4, আচ্ছা 4y, আর সির মান তো সর্বদা 4ই ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাও আমাদের বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বৃত্তের ইকুয়েশন কিন্তু দুটি বের হয়েছে, এটাও একটি বৃত্তের ইকুয়েশন, এটিও বৃত্তের ইকুয়েশন, অর্থাৎ সমীকরণ পেয়েছি আমরা দুটি, সেজন্যই আমাদের অ্যান্সার কিন্তু দুটি। আর এবং সেজন্যই প্রশ্নে যেটি একটি দেওয়া ছিল সেটি হলো, দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। আসলেই তো আমাদের দুটি বৃত্ত পাওয়া গেছে না, ঘটনাচক্রে আমরা কি পেয়েছি, দুটি বৃত্তই পেয়েছি। দেখি এই যে এখানে আমরা কি পেয়েছি, দুটি ইকুয়েশন পেয়েছি। তাহলে আশা করি এই ম্যাথটি সকলে বুঝেছেন এবং আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আজকের ক্লাস অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তো সমস্যা নেই, আমরা পরের ম্যাথে যাই, এবং পরের ম্যাথটা আমি না করে দিলেও আপনারা সকলে পারবেন, তারপর আমি একটু বলে দিচ্ছি, এবং এই পরের ম্যাথটি আপনাদের বাসার হোমওয়ার্ক হিসেবে থাকবে, আপনারা সকলেই নিজেদের মাথা খাটিয়ে এটি করার চেষ্টা করবেন। ওকে, আমি একটি অঙ্ক আপনাদের বাড়ির কাজ হিসেবে দিচ্ছি তাহলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাথটি আপনাদের বাসার কাজের জন্য আমি দিলাম। আপনারা যারা বেসিক ক্লাসগুলো প্রথম থেকে করেছেন এবং আমাদের প্রতিটি ক্লাস আমাদের সঙ্গে ছিলেন, আশা করি তারা তাদের নিজের মাথা খাটিয়ে এই ম্যাথটি সমাধান করবেন। আমি বলে দিচ্ছি, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে স্পর্শ করে এবং যার ব্যাসার্ধ 5 একক। তাহলে এখানে ক্লু কি, আমাদের কি পয়েন্ট হলো ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু আমাদের কোনো বিন্দু টিন্দু না দিয়ে শুধু বলেছে এরকম যে মূল বিন্দু হতে 2 একক দূরত্বে কি করে স্পর্শ, 2 একক বিন্দুর দূরত্বে কি করে ছেদ করে। অর্থাৎ আমাদের এক্স অক্ষে বৃত্তটা যে দুটি বিন্দুতে ছেদ করবে, দুটি বিন্দুরেই ভুজ পাবো হলো আমরা 2, কিন্তু কোটির মান তো নেই, মানে 0, অর্থাৎ 2 0 বিন্দুগামী। কথাটা কি বুঝেছি না, আমি একটু ব্যাখ্যাই করে দিই আপনাদের। এক সময় চেয়েছিলাম যে আপনারা নিজেরাই করবেন, এখন অঙ্কটা পড়ার পরে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি একটু বলে দিই, ঠিক আছে, একটু 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 বলে দিই, একটু 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 বুঝিয়ে দিই। হ্যাঁ,
এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা এক্স প্রাইম। বিষয়টা একটু বুঝাই, পুরোটা যদিও করে দেবো না, আমরা খালি একটু বলি। তো আমরা এমন একটা বৃত্ত করব যেটা মূল বিন্দু, এই যে মূল বিন্দু হলো ওইটা, এই মূল বিন্দু থেকে হতে 2 একক দূরত্বে এক্স অক্ষকে দুটি বিন্দুতে স্পর্শ করেছে। অর্থাৎ আমরা ধরছি এটি হলো আমাদের বৃত্ত। ওকে, তাহলে বৃত্তটা এক্স অক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করেছে? ধরলাম এ বিন্দু একটি, আরেকটি বিন্দু ধরলাম বি। ওকে, বা এ প্রাইমও দিতে পারি, সমস্যা নেই। কিন্তু মূল বিন্দু থেকে কয়েকক দূরত্বে, তাহলে এইটুকুর দূরত্ব হবে আমাদের অবশ্যই কত? 2। এটুকু দূরত্ব 2 আর এইটুকু দূরত্ব 2, তার মানে এই এ বিন্দুর ভুজ পাবো 2, কিন্তু কোটির মান নেই, মানে 0। একইভাবে অনুরূপভাবে বি বিন্দু হবে এদিকে কত? অবশ্যই মূলবিন্দুর বিপরীত দিকে যেহেতু, তাহলে এটা 2 না, বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে হবে -2 আর তার কোটি হবে 0। অর্থাৎ বৃত্তটি অলরেডি দুটি বিন্দু দিয়ে গিয়েছে, সেটাই বলে দেওয়া আছে, কিন্তু বিন্দুগুলো কি কি সরাসরি না দিয়ে বলেছে 2 0, আরেকটি হবে -2 0। অর্থাৎ বৃত্তটি হলো 2 0 এবং -2 0 এত বিন্দুগামী। আর তার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আবার কত? 5 একক। ব্যাসার্ধ কত? 5 একক। ওকে, তাহলে আপনারা আগের অঙ্কের মতো করেই করে ফেলবেন। আমি মোটামুটি একটু বলার চেষ্টা করেছি, যদিও একজ্যাক্ট চিত্র এটা না, চিত্র হয়তো বা এরকম হতো, চিত্র তো অনেক রকম, এই যে এরকম হতো চিত্রটা। ওকে, মানে এই দুটি বিন্দুতে ছেদ করবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এটা আপনাদের করার জন্যই দেওয়ার কথা, তারপর আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা করবেন যে যার মতো করে। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা আমাদের আপনারা যদি এরকম ধারাবাহিক ক্লাস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সামনে আরও অনেক ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ধারাবাহিক ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে, আপনারা গিয়ে সেখানে সম্পূর্ণ ক্লাসগুলো ফ্রিতে করে আসতে পারবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন।